সংক্রমণের ঝুঁকি নিয়ে আবারও ঘরমুখী মানুষের ঢল। ঈদযাত্রায় লঞ্চ ফেরিতে গাদাগাদি, রোগী নিয়ে স্বজনদের ছোটাছুটি, হাসপাতালে লাফিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা। আজ থেকে ঢাকায় বসছে কোরবানির পশুর হাট। পুঁজি সংকটে চামড়া কেনা নিয়ে সংশয়ে আড়তদার ও ব্যবসায়ীরা। পর্যাপ্ত মজুদের পরও বেড়ে গেছে লবণের দাম। আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কা অভিমুখে মুসল্লিরা। মিনায় যাত্রার মধ্য দিয়ে কাল শুরু হজের মূল কার্যক্রম। অংশ নিচ্ছেন 60,000 হাজি। 2 বছর আগে ঘর নির্মাণ হলেও বসবাসের অযোগ্য রাজবাড়ির গুচ্ছগ্রাম। ভরাট করা হয়নি ঘরের মেঝে, দেয়া হয়নি বিদ্যুতের লাইন। দ্রুত ব্যবস্থার আশ্বাস। ভোরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। সংক্রমণের ঝুঁকি নিয়ে ঈদের আগে আবারও ঘরমুখী মানুষের ঢল নেমেছে। সড়ক, নৌ ও রেলপথে মানুষের উপচে পড়া ভিড়। লঞ্চে গাদাগাদি করে পরিবহন করা হচ্ছে যাত্রী। বাসে ছিল বাড়তি ভাড়া সহ পাশাপাশি সিটে যাত্রী বসানোর অভিযোগ। ব্যক্তিগত গাড়িগুলোই যেন এখন হয়ে উঠেছে গণপরিবহন। তবে নিয়ম মেনে শুক্রবারও কমলাপুর থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে ট্রেন। কঠোর বিধিনিষেধ উঠতেই ঘরের পানে ছুটছেন মানুষ। ঢাকার সদরঘাটে যেন মানুষের ঢল নেমেছে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যে যেভাবে পারছেন উঠছেন লঞ্চে। এখানে তো প্রচুর ভিড়, আর লঞ্চ সাইরাও দিছে, অনেক আগেই সাইরা দিছে আর কি, যে টাইমের আগে সাইরা দিছে। বাপ মার সাথে ঈদ করবো, আনন্দ করবো, এই আশা প্রত্যাশা, অনেক আমরা হ্যাপি। লঞ্চ যাত্রীদের অধিকাংশের মুখে মাস্ক চোখে পড়েনি। জীবাণুনাশক স্প্রে কিংবা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও নেই প্রবেশ মুখগুলোই। যাত্রী তো কম নিতে আসে না, যাত্রী তো লঞ্চে যা উঠতে আসে তাই নিতে আসে। স্বাস্থ্যবিধি কেউ মানছে না, প্রচুর ভিড়, গাদাগাদি। মানে এখানে স্বাস্থ্য ঝুঁকি আছে। যেখানে 200 টাকা ভাড়া ছিল সেখানে 400, মানে পুরোপুরি ডাবল, 60% ভাড়ার থেকে বেশি। একই অবস্থা ঢাকার বাস কাউন্টারগুলোতে। টিকিট পেতে মানুষের হুড়োহুড়িতে সামাজিক দূরত্ব উধাও। পাশাপাশি বসানো হচ্ছে যাত্রী। টিকিট একটা, 2টা টিকিট রাখছে, ওটা আমার ছোট ভাই তো টাকা রাখছে 2টারই। টিকিট একটা। গাবতলী বাস টার্মিনালেই চলছে ভাড়ায় চালিত ব্যক্তিগত গাড়ির রমরমা ব্যবসা। টিকিট না পাওয়া যাত্রীরা কয়েক গুণ বেশি ভাড়ায় ঠাসাঠাসি করে বসছেন গাড়িতে। নন এসি গুলো তো 1300-1400 করে যায়, গাড়ি তো পাচ্ছি না, যাইতে তো হবে। মাস্ক আছে, মানে আমার একটু সমস্যা হচ্ছে তো তার কারণে। তবে নিয়ম মেনেই চলছে ট্রেন। কমলাপুর স্টেশনে ট্রেনের ভেতরে বাইরে স্প্রে করা হয়। মাস্ক ছাড়া কাউকে প্রবেশও করতে দেয়া হয়নি। এক আসন ফাঁকা রেখে বসছেন যাত্রী। ব্যবস্থাপনা ভালো, 2 জনের জায়গায় 1 জন সিটি বসাচ্ছে। এক সিট ফাঁকা আছে এবং এইভাবে যাওয়াটা নিরাপদ মনে হচ্ছে। আগে যেরকম একদম গ্যাদারিং হতো, সব মিলে মোটামুটি এখন অবস্থা খুবই ভালো। অন্যদিকে সড়ক মহাসড়কে ব্যাপক হারে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিমুলিয়া বাংলা বাজার এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও গতকাল দিনভর প্রচণ্ড ভিড় ছিল। করোনার ঝুঁকি নিয়েই হুড়োহুড়ি করে লঞ্চ ও ফেরিতে ওঠার প্রতিযোগিতায় লিপ্ত হন যাত্রীরা। জেলা রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পাড়ি দিতে হবে পদ্মা, কার আগে কে উঠবেন এমন প্রতিযোগিতায় নেমেছেন ঈদে ঘরমুখো মানুষ। এজন্য জীবনের ঝুঁকিও নিচ্ছেন তারা। ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি করে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে লঞ্চে উঠছেন যাত্রীরা। অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের কথা থাকলেও দ্বিগুণ যাত্রী নিয়ে পারাপার হচ্ছে উত্তাল পদ্মা। আর যানবাহন ওঠার আগেই যাত্রীদের দখলে পুরো ফেরি। তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধিরও। কোরবানি করতে হবে, তো এই জন্য কষ্ট করে বাড়ি যাওয়া। ফেরি পাইনি, এখন কখন উঠতে পারবো সেটাও বলতে পারতেছি। দেশে মা বাবা আছে, এই জন্য আর কি কষ্ট করে রিস্ক নিয়ে তারপরে যাওয়া। ফেরির ব্যবস্থা যদি আরেকটু থাকতো সবার একটু কষ্টটা লাঘব হতো। এই রুটে 17টির মধ্যে 13টি ফেরি চলাচল করলেও অতিরিক্ত চাপ থাকায় ঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। সারাক্ষণ আমরা বলতেছি যাতে প্রত্যেকে মাস্ক পরে, এবং আমি কাউন্টারে বলে দিয়েছি যে মাস্ক ছাড়া যদি কেউ আসে তাকে যাতে টিকিট দেওয়া না হয়। এদিকে একই চিত্র পাটুরিয়া দৌলতিয়া নৌরুটেও। ঘন্টার পর ঘন্টা পারাপারের অপেক্ষায় থাকা চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। মানুষের বাড়ি ফেরার হুড়োহুড়ির মধ্যে দেশে করোনায় সবশেষ 24 ঘন্টায় আরও 187 জন মারা গেছেন। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 68 এবং খুলনা বিভাগে 39 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 12,000-এর বেশি মানুষ। এদিকে জেলায় জেলায় হাসপাতালগুলো
ভারী হয়ে উঠছে রোগীদের নিদারুণ কষ্ট আর স্বজনদের আর্তনাতে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ঝরছে একের পর এক প্রাণ। 16 মাসেও নিয়ন্ত্রণে আনা যায়নি করোনা ভাইরাসকে। উল্টো দিনে দিনে দীর্ঘ হচ্ছে শনাক্তের পাশাপাশি মৃত্যুর তালিকা। হাসপাতালগুলো ভারী হয়ে উঠেছে রোগীদের নিদারুণ কষ্ট আর দীর্ঘশ্বাসে। পরিস্থিতির শেকড় কোন দিকে ছুটছে সেটা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। খুলনা বিভাগে মৃত্যুর ঊর্ধ্বগতি কোনো মতেই থামছে না। ঢাকার পরেই অঞ্চলটিতে করোনায় বেশি মৃত্যু হয়েছে। একদিনেই প্রাণ গেছে 39 জনের। যে এক্সপেকটেশন নিয়ে আসছি, যদিও সেটা আমি এখানে ফুলফিল দেখতে পাচ্ছি না। চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত হার। শুরু থেকেই নিয়ন্ত্রণহীনে থাকা বিভাগটিতে 24 ঘন্টায় 36 জন মারা গেছেন। করোনায় দিশেহারা পরিস্থিতি রাজশাহী অঞ্চলে। দফায় দফায় শয্যা বাড়িয়েও চাপ সামলাতে টালমাটাল রাজশাহী মেডিকেল। গত 24 ঘন্টায় অঞ্চলটিতে 14 জন মারা গেছেন। ঘন ঘন শ্বাস নিচ্ছে, এরকম কষ্ট হচ্ছে, উঠতে বসতে কষ্ট হচ্ছে। আজ সকাল থেকে অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়ার কারণে আমরা মেডিকেলে নিয়ে এসেছি। মৃত্যুর মিছিল বাড়ছে সিলেটেও। মারা গেছেন 9 জন, আর বরিশালে 8 জনের মৃত্যু হয়েছে। ভয়ানক পরিস্থিতি ময়মনসিংহেও। 24 ঘন্টায় 7 জন মারা গেছেন। আমার বাবা 75 বছর বয়স, আমি আইসিইউ তো দূরের কথা, আমি সিটি পাচ্ছি না ভালো করে। রিস্কফুল রোগী দেখা যাচ্ছে, অনেক রোগী ডেথ হয়ে যাচ্ছে। সংক্রমণের উচ্চমাত্রায় কুমিল্লা, মারা গেছেন 12 জন। সংকটাপন্ন অবস্থা কুষ্টিয়ায়। 24 ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 11 জন, আর টাঙ্গাইলে মৃত্যু 9 জনের। এছাড়াও মৃত্যুর তালিকা আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে অন্য জেলাগুলোতেও। লাবিব হাসান, সময় সংবাদ। উন্নত চিকিৎসার আশায় দেশের বিভিন্ন জেলা থেকে সংকটাপন্ন করোনা রোগীকে নিয়ে ঢাকায় আসছেন স্বজনরা, কিন্তু আইসিইউ না পেয়ে রাজ্যের হতাশা গ্রাস করছে তাদের। এমনকি মিলছে না সাধারণ শয্যাও। অনেকে আবার দিকবিদিক ছুটোছুটি করতে করতেই হারাচ্ছেন প্রিয়জনকে। শাকির আহমেদের রিপোর্ট। নোয়াখালীর আব্দুল জলিল করোনা আক্রান্ত হয়ে 6 দিন ধরে স্থানীয় হাসপাতালে ভর্তি ছিলেন। শ্বাসকষ্ট তীব্র হওয়ায় চিকিৎসকের পরামর্শে আইসিইউর জন্য তাকে আনা হয় ঢাকায়। কিন্তু রাজধানীর কোভিড ডেডিকেটেড 2 হাসপাতালে গিয়েও মেলেনি সোনার হরিণ আইসিইউ। নিরাশ হতে হয় কর্মীটোলা জেনারেল হাসপাতালে এসেও। এই হাসপাতালের 10টি আইসিইউর 10টিতেই রোগী ভর্তি, আর 300 সাধারণ শয্যার বিপরীতে ভর্তি আছেন 360 জন। এ অবস্থায় আব্দুল জলিলকে নিয়ে দিশেহারা স্বজনরা। আমরা নোয়াখালীর থেকে লইছি, নোয়াখালী রয়্যালে ভর্তি ছিল 6 দিন। এরপর হেরা এখন আর রাখতেছেন, এখন অবস্থা ভালো না রোগীর। করোনা একবার টেস্ট করেছি, নেগেটিভ আসছে, পরে সিটি স্ক্যান করাইছি আর পজিটিভ আসছে। তো বললো যে আপনারা এখানে কর্মীটোলা হাসপাতাল লয়ে যান। এখন এখানে আনছি, এখানে তো সিট খালি নেই, খালি নেই। এখন এরা বললো যে আপনারা অন্যদিকে লয়ে যান। কোথায় নিয়ে যাবো? ঢাকা মেডিকেলও খালি নেই, মহাখালী তো খালি নেই, কোথাও খালি নেই। তো এখন বললাম যে এখন কী করা যায়, এখন ভর্তি রাখেন। তো ওনারা বললো যে ভর্তি করে দিই। তো এখন ভর্তি করছি, এখনও নেয়নি। আইসিইউ না পেয়ে একই অবস্থা কুমিল্লা থেকে আসা করোনা আক্রান্ত হাদিস আক্তারেরও। তাই সন্তানকে জড়িয়ে ধরে বারবার বাঁচার আকুতি তার। আইসিইউ নেই, এখনকার 7 দিন পরে উঠাইবে। এখন 7 দিন আগে কী হবে রোগীর, এটা তো আমরা জানি না। এখন ওর ইমার্জেন্সি আইসিইউ লাগবে। ওর ফুসফুসের হলো আপনার 70 থেকে 75 পর্যন্ত, এতটুকু। এখন আইসিইউ শিওর লাগবে, এখন আইসিইউ তো এখানে নাই। অনেকটা বাধ্য হয়েই রাজধানীর মুগদা হাসপাতাল সহ কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে সাধারণ শয্যায় সংকটাপন্ন রোগীদের ভর্তি করাচ্ছেন স্বজনরা। আইসিইউ পাওয়াটা হয়তো একটু সমস্যা হবে, বলতেছে যে আইসিইউ হয়তো 2-1 দিনে নাও মিলতে পারে, এতটুকুই। এখন সাধারণ ওয়ার্ডে ভর্তি দিছে। আর সময় মতো আইসিইউ না মিলায় অনেকেই ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। তাদেরই একজন চুয়াডাঙ্গার আব্দুল কুদ্দুস। মেয়ে রেজিনা সুলতানা অনেক কষ্টে বাবার জন্য আইসিইউর ব্যবস্থা করতে পারলেও বাঁচাতে পারেননি বাবাকে। আমার বাবা 14 দিন ধরে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি ছিল। প্রথমে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি ছিল, সেখানে অক্সিজেন সংকটের কারণে কুর্মিটোলা এখানে আনা হয়। এখানে এনে প্রথমে জেনারেল বেডে ছিল, ডাক্তার আইসিইউর কথা বলে নাই। যেদিন আইসিইউর কথা বলছে আমরা ওই দিনই ভাগ্যক্রমে ম্যানেজ করতে পারছি। আইসিইউতে রাখার পরে সেইখানে আজকে রাত্রে 10টার সময় ইন্তেকাল করেছেন। ওনাকে লাইফ সাপোর্টেও দেওয়া হয়েছিল, কিন্তু ওনার ফুসফুসের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল, যার কারণে ওনাকে বাঁচানো সম্ভব হয় নাই।
রাতে রাজধানীর কোভিড ডেডিকেটেড এসব হাসপাতালগুলোতে সৃষ্টি হয় এক ভয়াবহ পরিবেশ। প্রয়োজনীয় আইসিইউ না পেয়ে কেউ কেউ ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, আর যারা আইসিইউ পেয়েছেন তাদের অনেকেই লড়ছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মহামারীর এ সংকট কাটিয়ে নতুন সূর্যোদয় দেখবে পৃথিবী, এমন প্রত্যাশা সকলের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে অক্সিজেনের আমদানি ও ব্যবহার অতীতের যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়েছে। কোভিডের তৃতীয় ঢেউয়ের শুরু থেকেই হাসপাতালগুলোতে অক্সিজেনের চাহিদা প্রতিদিনই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পাশাপাশি উচ্চ ঝুঁকির জেলায় ৩০টি হাসপাতালের ১৭টির অক্সিজেন প্ল্যান্ট বাস্তবায়ন না হওয়ায় ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ঘুরে এসে আরও জানাচ্ছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। কোভিড রোগীদের বাঁচিয়ে রাখার মূল সাপোর্ট সিস্টেমের প্রথমেই আসে অক্সিজেন, এবং সেটি প্রয়োজন হয় রোগী নিজে যতক্ষণ অক্সিজেন স্বাভাবিকভাবে গ্রহণ করতে না পারছেন। এই নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ দিনে দিনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে হাসপাতালগুলোর জন্য। হাসপাতালগুলোর তথ্য বলছে, স্বাভাবিক সময়ে অক্সিজেনের 150 মেট্রিক টন চাহিদার মধ্যে 100 মেট্রিক টন আসতো ভারত থেকে, বাকিটা দেশেই উৎপাদন হতো। এখন দৈনিক চাহিদা 250 মেট্রিক টনের বেশি। যেসব জেলা হাসপাতালে করোনা রোগীদের সেবা দেওয়া হচ্ছে সেখানে অক্সিজেন চাহিদা কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়েছে 1000 গুণ। যখন এখানে 150 থেকে 200 রোগী যখন থাকতো, হয়তো পুরো ওয়ার্ডে আমাদের 5-6 জন বা 7 জন রোগীর কিন্তু আমাদের হয়তো অক্সিজেন প্রয়োজন হতো, কিন্তু এখন আজকে আমাদের এখানে 51 জন রোগী ভর্তি আছে, এখানে কিন্তু প্রায় 18 থেকে 20 জন রোগীর কিন্তু অক্সিজেন লাগছে। আমাদের এখন যে রোগী আছে সেটা চলছে, আমরা সিলিন্ডার খালি হওয়া মাত্র ঢাকা থেকে রিফিল করে আসছি। ম্যানিফোল্ড সিস্টেম মানে ট্যাঙ্কি খালি হয়ে যায়, সেটাকে আবার আরেকটা চ্যানেলের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই দেওয়া যায়, সেই সিস্টেমের কার্যক্রম এগিয়ে চলছে। অনেক হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানো হলেও সচল হতে সময় লাগছে। আবার স্থানীয় স্বেচ্ছাসেবক ব্যক্তি, সংগঠন ও শিল্প প্রতিষ্ঠানের সহায়তায় ম্যানুয়াল সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ করে রোগীদের সেবা দিতে কাজ করছে অনেক হাসপাতাল। 260 টন অ্যাভেলেবেল আছে। লিকুইড ফর্মটা আপনার হসপিটালে ট্যাঙ্কারে ট্রান্সফার করার জন্য লিকুইডটা দরকার হয়, তো সেটা আমরা এখন ডাইরেক্টলি হসপিটালে দিচ্ছি। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে গত 24 দিনে ভারত থেকে অক্সিজেন আমদানি হয়েছে 1621 মেট্রিক টন। যেখানে স্বাভাবিক সময় 100 থেকে 200 লিটার পর্যন্ত অক্সিজেনের প্রয়োজন হতো, এখানে এখন প্রয়োজন হচ্ছে 1000 লিটারের বেশি। বিভিন্ন জেলা সদর হাসপাতালগুলোতে ছোট ছোট অক্সিজেন প্ল্যান্ট বসানো হলেও সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে তারা সামাল দিতে পারছেন। তবে কোভিড রোগীর সংখ্যা যদি বেড়ে যায় সেক্ষেত্রে এই সংকট সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে। ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি, সেই সঙ্গে মানুষের চাপে উধাও স্বাস্থ্যবিধি। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, পাটুরিয়া দৌলতদিয়া নোটে আসলে এটা পাটুরিয়া ঘাট এলাকা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আর 3 দিন পরে পবিত্র ঈদের, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই না নিয়ে মানুষ কিন্তু তাদের বাড়ির দিকে ছুটছে। এই মুহূর্তে আসলে আমি রয়েছি একদম ট্রাক টার্মিনালের পাশে, একদম যে সংযোগ লেনটি অর্থাৎ যে লেনগুলোতে এসে এই জায়গা এসে জড়ো হয়েছে সেই জায়গাতে পাটুরিয়া ঘাট এলাকাতে। এখান থেকে কিন্তু 2 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সারি রয়েছে বাসের এবং কি ট্রাকেরও, এবং 4 কিলোমিটার পর্যন্ত একটা দীর্ঘ সারি রয়েছে। অর্থাৎ ছোট যে যানবাহন তারও একটি চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু একটি কথা বলা যায় যে একটি যে বাসগুলোতে যে ক্ষেত্রে সামাজিক দূরত্ব অথবা স্বাস্থ্যবিধি মেনে একটা সিট ফাঁকা রেখে আসা কথা, তার অধিকাংশ কিন্তু সেটা দেখা যাচ্ছে না, এবং কি সেই ক্ষেত্রে কিন্তু ভাইরাস সংক্রমণের আশঙ্কা নিয়েই মানুষ কিন্তু আসলে ঈদে ঘরে ফিরছে। এরপরে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে তা কিন্তু আজকে এই পাটুরিয়া দৌলতদিয়া নোটের যে আসলে যানবাহনের যে গতি বা যানজট তা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে কিন্তু 2 কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সবচাইতে বেশি রয়েছে পশুবাহী যে ট্রাক, সেই ট্রাক বাহনের সারি কিন্তু দৌলতদিয়া প্রান্তে রয়েছে। বলা যায় পাটুরিয়া দৌলতদিয়া নোটে এই মুহূর্তে কিন্তু
2000 যানবাহন টোপারের অপেক্ষায় রয়েছে। যারা ট্রাক শ্রমিক তারা হচ্ছে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে। আমি আসলে যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছে যারা গত রাতে সন্ধ্যায় এই পাটুরিয়া ঘাটে এসেছে তারা কিন্তু এই মুহূর্তে পার হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে যাত্রীরা বলছে তাদের কিন্তু 6 থেকে 7 ঘন্টা এই আসলে ঘাটেই তাদের অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে ট্রাক শ্রমিকদের সাথে কথা বলেছি যারা আসলে খুব জরুরি প্রয়োজনীয় এবং কাঁচামাল পরিবহন করছে, তারাই শুধু একটু অগ্নিদেয়ার পাচ্ছে ঘাট কর্তৃপক্ষ আমাকে যতটুকু জানিয়েছে। অন্যদিকে কিন্তু যারা সাধারণ পণ্যবাহী ট্রাক নিয়ে এসেছে তারা 2 থেকে 4 দিন ধরে কিন্তু এই ঘাট এলাকায় অপেক্ষা করছে। সবকিছু মিলিয়ে দুর্ভোগের চিত্র সহ ভাইরাস সংক্রমণের আশঙ্কা কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রয়েছে এবং পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট মোট 17টি ফেরি চলাচল করছে। এই ছিল মোটরসি আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। আজ থেকে রাজধানীতে বসছে পশুর হাট। এরই মধ্যে নগরীর পশুর হাটে পর্যাপ্ত কোরবানির পশু এসে পৌঁছেছে। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটাই উদাসীন ছিলেন পশু ব্যাপারী ও বিক্রেতারা। অন্যদিকে গরুর মালিকেরা নিজেদের মতো দাম হাঁকলেও ক্রেতারা বলছেন বাজার দর গত বছরের চাইতে বেশি। সংখ্যায় কম হলেও একের পর এক ট্রাক ঢুকছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। একদিন পর শুরু হওয়ার কথা থাকলেও এর মধ্যেই পর্যাপ্ত সংখ্যক পশু এসে পৌঁছেছে নগরীতে। বাঁশ চাটাই দিয়ে তৈরি করা হয়েছে হাট। বেচা বিক্রির প্রস্তুতি সম্পন্ন করেছে হাট ইজারাদাররা। শনিবার থেকে ঢাকায় হাট বসবে। দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে আসা বিক্রেতারা তাই পার করছেন অলস সময়। পশু বিক্রি করে ভালো দামের আশায় আছেন তারা। আগামীকালকে থেকে আমরা একটা আশা করতেছি যে হয়তো কিছু বেচাকেনা শুরু হবে। 5,000, 10,000, 15,000 টাকা লাভ হলে আমরা গরু ছাড়িয়ে দেবো। খদ্দের পাতি কিছু আসছে, সীমিত আর কি। এবার আমাদের দেশে গরুর বাজার খুব বেশি, আমরা বেশি দামে কিনে আনছি, আশা করি বাজার খুব ভালো হবে। তবে হাট বসার আগের দিনই কিছু ক্রেতা আসছেন হাটে, যাতে আমরা একটু যাচাই করে কিনতে পারি। বাজারে দেখছি মনে হচ্ছে একটু গতবার থেকে একটু প্রাইস বেশি, দামটা একটু বেশি। এই কারণে বেশি হয়তো বা যেহেতু ক্রেতারা খুব কম, ক্রেতা আসেন, ক্রেতা সমাগম খুবই কম, তো ক্রেতা আসলে হয়তো বোঝা যাবে আসলে দামটা কোথায় থাকে। করোনার প্রকোপ বাড়ায় এবার পশুর হাটে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে ক্রেতারা স্বাস্থ্যবিধি মানলেও ব্যাপারীদের মধ্যে ছিল না কোনো সচেতনতা। যারা ক্রেতা এসেছে তারা স্বাস্থ্যবিধি ঠিক মতো মানছে, কিন্তু যারা বিক্রেতা এদের মধ্যে আমি স্বাস্থ্যবিধি একটু শিথিল দেখতেছি। ক্রেতা বলেন বিক্রেতা বলেন, আমার হাটের মেইন গেটে শুধু এই স্বাস্থ্যবিধি মানার জন্য অবশ্যই যাতে মাস্ক থাকে, মাস্ক ছাড়া কেউ হাটে প্রবেশ করতে পারবে না। এবারের ঈদুল আজহা উপলক্ষে 2 সিটি কর্পোরেশনে স্থায়ী ও অস্থায়ী সব মিলিয়ে বসছে 19টি কোরবানির পশুর হাট। আহমেদ সালেহিন, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর বিরুদ্ধে 300 কোটি টাকা পাওনা আটকে রাখার অভিযোগ 700 পণ্য সরবরাহকারীর। চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্ষোভ, বন্ধ ইভ্যালির অফিস। 2 বছর আগে ঘর নির্মাণ শেষ হলেও গুচ্ছগ্রামে বসবাস করতে পারছেন না রাজবাড়ী গোয়ালন্দের ভূমি ও গৃহহীন পরিবারগুলো। এখনও ভরাট করা হয়নি ঘরের মেঝে, দেয়া হয়নি বিদ্যুতের লাইন। ফলে গুচ্ছগ্রামের সব সুবিধা থেকেই বঞ্চিত হচ্ছেন তারা। যদিও উপজেলা প্রশাসন বলছে দ্রুতই ঘরগুলোতে থাকার ব্যবস্থা করা হবে। রাজবাড়ীর দেবগ্রাম ইউনিয়নের বেতকা এলাকার নদী ভাঙনে নিঃস্ব 80টি পরিবারের জন্য নির্মাণ করা হয় ঘরগুলো। 300 বর্গফুটের 2 কক্ষের প্রতিটিতে ছোট বারান্দা এবং রান্নার জায়গাও আছে। বিদ্যুৎ সুবিধা ছাড়াও প্রতি 5 পরিবারের জন্য একটি টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত টয়লেটও থাকার কথা এখানে। বেতকা গুচ্ছগ্রাম নামে এই প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালে, শেষ হয় 2019 সালের মাঝামাঝি। কিন্তু এখনো ভরাট করা হয়নি ঘরগুলোর মেঝে, দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। ব্যবহার না করায় ভেঙে পড়ছে ঘরগুলো, খোয়া যাচ্ছে টিউবওয়েল সহ অন্যান্য মালামাল। মেঝেতে এখনো মাটি দেওয়া হয় না, সে ঘরগুলো খসে খসে পড়তেছে। এই ধরনের ঘরে কোনোভাবে বসবাস করার মতো উপযোগী নয়। ঘরগুলোর এমন দশার জানা নেই জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের। তাদের জন্য বরাদ্দ লিস্ট কমপ্লিট হয়েছে। এখন ওই ঘরের ফ্লোরে টোটাল 80টি ঘরের ফ্লোরে এবং চতুর্পাশে মাটি না থাকার কারণে ওই ঘরে যারা উপকারভোগী যারা ঘরে থাকবে তারা ঘরে উঠছে না। প্রকল্প শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময় বৃষ্টির পানি, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন কারণে
যে ঘরগুলো নির্মাণ করা হয়েছিল সেগুলো আপনার মানে বসবাসের উপযোগী আসলে এখনো পুরোপুরি হয়ে ওঠে নাই। সে কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে আমরা প্রকল্প এলাকা পরিদর্শন করে উদ্যোগ নিয়েছি। ভুক্তভোগীদের মন্তব্য, নদী ভাঙনের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি। এমন অবস্থায় আশ্রয়হীনতার কারণে আরও ক্ষতির সম্মুখীন তারা। সময় সংবাদ, রাজবাড়ী। 700 পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রায় 300 কোটি টাকা পাওনা টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর বিরুদ্ধে। কয়েক মাস ধরে নিজেদের পাওনা না পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ধামাকার চেয়ারম্যানের বাসার সামনে বিক্ষোভ করেছেন শত শত ব্যবসায়ী। আর বিধিনিষেধ শিথিল হলেও বন্ধ রয়েছে ই ভ্যালির অফিস। রয়েছে সঠিক সময়ে পণ্য না পাওয়ার অভিযোগও। বিভিন্ন ধরনের প্রায় 700 ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য ধামাকা শপিংয়ের অনলাইন পেজের মাধ্যমে বিক্রি করে থাকে। প্রায় 3 মাস ই কমার্স প্রতিষ্ঠানটির কাছে নিজেদের পাওনা টাকা না পেয়ে শুক্রবার চেয়ারম্যানের বাসার সামনে এভাবে বিক্ষোভ করে শত শত সরবরাহকারী। এক পর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের শান্ত করতে ঘটনাস্থলে আসে পুলিশ। ধামাকা শপিং তাদের ক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম আগেই নিয়ে নিলেও সরবরাহকারীদের পাওনা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ তাদের। আজকে চেয়ারম্যান উনি আমাদেরকে কোনো রকমের আশ্বাস দেন নাই, উনি আমাদের সঙ্গে দেখাও করতে রাজি হন নাই, বরঞ্চ উনি আমাদেরকে পুলিশ এনে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন। আমরা যদি সবাই একসাথে প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দিই, আলটিমেটলি কিন্তু কোনো ই কমার্স রান করতে পারবে না। সেক্ষেত্রে সবার জন্য নীতিমালা হচ্ছে, কিন্তু আমি যে সেলার, আমার যে এত টাকার ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্টের কিন্তু কোনো না পাচ্ছি আমি কোনো সিকিউরিটি, না পাচ্ছি কোনো নীতিমালা। এখানে ক্যামেরার ব্যবসায়ী আছে, বাইকের ব্যবসায়ী আছে, সবার টাকা আটকায় আছে, কেউ বেতন বোনাস দিতে পারি না ঈদে। আমরা চাই গভর্নমেন্ট যাতে এখানে ইন্টারভেনশন করে এবং চেয়ারম্যানের বিদেশ যাত্রা বন্ধ করে, সাথে যাতে আমাদেরকে গ্যারান্টি দেয় যে কত তারিখে আমরা পেমেন্ট পাবো, কিভাবে পেমেন্টটা পাবো। এদিকে বিধিনিষেধ শিথিল করা হলেও বন্ধ রয়েছে বিশাল মূল্য ছাড় দিয়ে গ্রাহক টানার চেষ্টা করা আরেক ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির অফিস। প্রতিষ্ঠানটির এক নিরাপত্তারক্ষী জানান, করোনার কারণে বাসায় বসে অফিস করছেন ই ভ্যালির কর্মকর্তারা। লকডাউনের জন্য ইনফ্লায়ার করে তাদেরকে ছুটি দিয়ে দিছে, এখন এই জন্য বন্ধ রাখছে, হোম অফিস চলতেছে। ই ভ্যালি, ধামাকা শপিং, দালাল প্লাস সহ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের কার্যক্রম নজরদারিতে রেখেছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। এছাড়া মার্চেন্ট ও গ্রাহকদের থেকে নেয়া অগ্রিম টাকার গরমিল পাওয়ায় সম্প্রতি ই ভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুদক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। তিস্তা নদীর পানি এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবছর বর্ষা মৌসুমে 2 দফা বিপর্যয়ের মুখে পড়ল তিস্তা পাড়ের মানুষ। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বৃহস্পতিবার বিকাল থেকে আবারও ঢল নেমেছে তিস্তায়। তীব্র স্রোতের গর্জনে আতঙ্কিত ব্যারেজ আর আশপাশের এলাকা। আন্তঃসীমান্ত এই নদী বাংলাদেশের 0 পয়েন্ট থেকে 115 কিলোমিটার প্রবাহিত হয়ে মিলিত হয়েছে ব্রহ্মপুত্র নদে। আর নাব্য না থাকায় এর দুধারে বিস্তৃতি ঘটিয়েছে প্রায় 250 বর্গ কিলোমিটার এলাকায়। খরা মৌসুমে পানি না পেলেও বর্ষায় বাড়তি পানির চাপে দুপারের মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বন্যার সময় তো এই যে পানি ছাড়িয়েছে, এখন বাড়ি ঘর পানি, ক্ষেত খেলা নষ্ট হয়ে যায়, বাড়ি ঘরে পানি ডুবে যায়, ঘরমর তলা হয়ে যায়, থাকার কষ্ট। নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আগেই ডুবে যায় পুরো এলাকা। চরম ক্ষতির মুখে পড়ে এলাকার ঘরবাড়ি, ক্ষেত খামার, গবাদি পশু সহ সবকিছু। এরকম কোনো সিভিয়ার সমস্যা তৈরি হয় তখন আমরা তার পূর্বেই প্রশাসনকে জানাই, জনপ্রতিনিধি যারা আছে ওনাদের সঙ্গে কথা বলি এবং বিশেষ প্রয়োজন হলে পরে আমরা অ্যানাউন্স করি। এই অবস্থা থেকে পরিত্রাণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই একমাত্র পথ মনে করেন তিস্তা বাঁচাও আন্দোলনের সংগঠক। দ্রুততম সময়ে যদি আমরা এই মহাপরিকল্পনা কাজ শুরু করতে না পারি, তাহলে এই অঞ্চলের মানুষের দুর্গতির কোনো সীমা থাকবে না। একসময় 1 থেকে 2 কিলোমিটার প্রশস্ত ছিল তিস্তা। গত কয়েক দশকে বিস্তৃতি ঘটেছে 6 থেকে 7 কিলোমিটার পর্যন্ত। রতন সরকার, সময় সংবাদ, তিস্তা ব্যারেজ। ঘরমুখী মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘাট এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মোটরসি ঈদে ঘরমুখী মানুষ
পড়া ভিড় শিমুলিয়া ঘাটে। এখানে যে স্বাস্থ্যবিধি তার কোনো বালাই নেই এবং এই শত শত না হাজার হাজার মানুষ এখানে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে। আমি যদি একটু দেখাতে পারি যে এই লঞ্চে কিভাবে হুড়োহুড়ি করে লোকজন উঠছে এবং এই যে ভয়ঙ্কর সংক্রমণ ঝুঁকি তার কিন্তু কোন রকম কারো মধ্যে তার লেশ মাত্র পাওয়া যাচ্ছে না এবং এই পরিস্থিতি কিন্তু সারাক্ষণ আমরা ভোর থেকে এসে কিন্তু এরকম চিত্র দেখতে পাচ্ছি এবং ফেরিঘাট কেন্দ্র করে লম্বা গাড়ির লাইন, সেখানে কিন্তু মানে গাড়ির বেলা বাড়ার সাথে সাথে গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে এবং এখানে যে কার এবং যাত্রীবাহী যানবাহনগুলোকে গুরুত্ব দেওয়ার কারণে কিন্তু পণ্যবাহী ট্রাকের লাইন আরো দীর্ঘ হয়ে যাচ্ছে এবং ৩-৪ দিন ধরে শত শত ট্রাক অপেক্ষা আছে যারা নদী পার হতে পারেনি। অনেক রকম পণ্য রয়েছে গন্তব্যে না পৌঁছাতে পারাতে কিন্তু এখানকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আর এখানে যারা ঈদে ঘরমুখী যাত্রীরা কার নিয়ে এসছেন তাদের দুর্ভোগও কিন্তু অনেক, কারণ দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষায় থেকে কিন্তু ফেরি পাচ্ছেন না। কারণ এইখানে বহরের 17টি ফেরির মধ্যে কিন্তু আজকে 14টি ফেরি চলাচল করছে। বিআইডব্লিউটিসি বলছে যে পদ্মায় স্রোত প্রবল, এই স্রোতের প্রতিকূলে চড়বার মতো ফেরি তাদের এখানে সবগুলো নয় এবং সেই কারণে কিন্তু তাদের সক্ষমতার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের কারণে কিন্তু এখানে তারা ফেরি এগুলো যথাযথভাবে পরিচালনা করতে পারছেন না এবং এইখানে এই সময় লাগছে কিন্তু আগের চেয়ে অনেক বেশি। তারা বলছেন যে 1.5 থেকে দ্বিগুণ সময় লেগে যাচ্ছে অনেক ক্ষেত্রে এবং এই কারণে কিন্তু তাদের ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে। আর এই লঞ্চের যে এখানে বহরের 87টি লঞ্চ রয়েছে তার মধ্যে কিন্তু এই শনিবার আজকে চলাচল করছে 83টি লঞ্চ, আর বাকি যে 4টি লঞ্চ রয়েছে সেগুলো কিন্তু কাগজপত্র আপডেট না থাকবার কারণে সেগুলোকে চলতে দেওয়া হয়নি। কিন্তু যেই লঞ্চগুলো চলছে সেগুলো কিন্তু যে 50% যাত্রী নিয়ে ছাড়বার কথা রয়েছে সেখানে যায় দেখা যায় অতিরিক্ত মানে দ্বিগুণের চেয়েও বেশি যাত্রীদেরকে কিন্তু লঞ্চে উঠানো হচ্ছে এবং উঠানো নামানোর ক্ষেত্রে কোনো যে স্বাস্থ্যবিধি সেগুলো যেমন মানা হচ্ছে না এবং যে এই গাদাগাদি একটি অবস্থা এবং ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে লঞ্চের সামনে সিঁড়ি দেওয়া হচ্ছে না, কে কার আগে লঞ্চে উঠবেন অথবা কে কার আগে উঠাবেন এরকম একটি পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের তৎপরতাগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ দায়িত্ব পালন করলে এই শৃঙ্খলা ভঙ্গ হতো না এবং এখানে যে কিছু কিছু লঞ্চকে গতকাল এবং আগের দিন অর্থদণ্ড দেওয়া হলেও কিন্তু সেগুলো কার্যকর নয়। যে দেখা গেছে যে একটি লঞ্চকে এরকম অপরাধের জন্য মাত্র 1000 টাকা জরিমানা করা হচ্ছে। আর এখানকার যে বিভিন্ন যানবাহন রয়েছে সেগুলোর মধ্যে কাটা সার্ভিস বলা হচ্ছে, যেটি এই ঢাকা থেকে এই শিমুলিয়া ঘাট পর্যন্ত এসে আবার লঞ্চে করে নদী পার হয়ে আবার ওপারে গিয়ে অর্থাৎ মাদারীপুরে বাংলা বাজারে গিয়ে আবার সেই সার্ভিসের বাসে উঠছেন। সেই কাটা সার্ভিসের লোকজন কিন্তু এখানে আসছে এবং তাদেরকে যথাযথভাবে পদ্মা পাড়ি দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে চ্যালেঞ্জ রয়েছে। সেই যাত্রীরা বলছিলেন যে সেখানে তাদের অতিরিক্ত যাত্রী হিসাবে বহন করা হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে লঞ্চের ভিড় বেড়ে গেলে ফেরিতে করে নেওয়া হচ্ছে এবং এইভাবে কিন্তু পুরো পরিস্থিতি বিরাজ করছে এবং এখানকার যে করোনা সংক্রমণ সেটি কিন্তু এই জেলায় এখন হটস্পট হিসাবে পরিণত হয়েছে। গেল 24 ঘন্টায় একজন মারা গেছেন এবং প্রায় 79 জনের মতো কিন্তু করোনায় তাদের যে দেহে পাওয়া গেছে এবং এইভাবে কিন্তু 6000-এর বেশি ছাড়িয়ে গেছে এখানে। এবং এইখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন দায়িত্ব পালন করছেন তারা বলছেন যে এই ভয়ঙ্কর করোনা সংক্রমণ ঝুঁকিত তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু এখানে এত দায়িত্ব পালনের পরেও কেন শৃঙ্খলা রক্ষা হচ্ছে না সে ব্যাপারে তারা বলছেন যে মানুষের এত ভিড়, সেই ভিড় সামলাতে তারা হিমশিম খাচ্ছেন এবং যে পরিমাণ মানুষের ভিড় সেই পরিমাণে কিন্তু তাদের এখানে পর্যাপ্ত পদ্মা পাড়ি দেওয়ার যানবাহন নেই। কারণ এখানে যে স্পিড বোট সেইগুলো কিন্তু এবার চলাচলের অনুমতি পায়নি এবং স্পিড বোট চলাচলের অনুমতি না পাওয়ার কারণে তাদের যথাযথ লাইসেন্স নেই
এবং লাইসেন্স না থাকবার কারণে কিন্তু পদ্মায় এই ফেরিগুলোকে স্পিডবোটগুলোকে চলতে অনুমতি দেওয়া হয়নি। এবং এই যে ঈদে ঘরমুখ মানুষ, সেটি কিন্তু আমরা দেখছি যে স্রোত ক্রমেই বাড়ছে এবং এই স্রোতকে যে সামলানোর মতো পরিকল্পনা, এখানে ফেরি বৃদ্ধি করা এবং এই পদ্মা পাড়ি দেওয়ার জন্য মানসম্মত লঞ্চ ব্যবস্থা করা, সেই ব্যাপারে কিন্তু অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখ মানুষের সর্বশেষ খবর। জেলার সাতক্ষীরায় করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এই মুহূর্তে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী মমতাজ বাপি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাপি। মৌটুসী, সীমান্ত জেলা সাতক্ষীরার করোনার সংক্রমণের হার কিছুটা কমেছে বটে, কিন্তু করোনার মৃত্যুর হার কমেনি। গতকাল 24 ঘন্টায় 3 জন মারা গিয়েছিল সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সর্বশেষ 24 ঘন্টায় মারা গেছে 9 জন। এই যে করোনার মৃত্যুর হার কোনো মতেই থামছে না সাতক্ষীরায়। সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে, কিন্তু মৃত্যুর হার কমছে না বলে উদ্বিগ্ন সুশীল সমাজ, উদ্বিগ্ন প্রশাসন, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের মতে যে পরিসংখ্যান দিয়েছে, সেই পরিসংখ্যানে এ পর্যন্ত 458 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে সাতক্ষীরায়, আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 80 জন। সর্বশেষ যে করোনা রিপোর্ট অনুযায়ী আমাদের সাতক্ষীরায় 4822 জন করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে 1250 করোনা আক্রান্ত রোগী সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছে। এই 1250 রোগীর মধ্যে 1200 রোগীই করোনা আক্রান্ত রোগী গ্রামের বাড়িতে বাড়িতে চিকিৎসা নিচ্ছে, যেখানে স্বাস্থ্যবিধি সেভাবে মানা হচ্ছে না। গ্রামে গঞ্জে বর্তমানে লকডাউন না থাকায় হাটে বাজারে কোনো রকম স্বাস্থ্যবিধি মানা যাচ্ছে না। বিশেষ করে সামনের ঈদুল আজহা উপলক্ষে যে গরু হাটগুলো বসছে, সেই গরু হাটে যেভাবে মানুষের ভিড়, যেভাবে মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চলছে, বিভিন্ন বিপণী বিতান, শপিং মহল, হাটে বাজারে যেভাবে মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে, তাতে স্বাস্থ্য বিভাগ চরম উৎকণ্ঠায় রয়েছে। এই ঈদকে সামনে রেখে আরও সংক্রমণ বৃদ্ধি পাবে মৃত্যুর হার। এই মৃত্যুর মিছিল থেকে সাতক্ষীরা সরে আসতে পারছে না, তারা সব সময় মৃত্যুর আক্রান্ত হচ্ছে। মৌটুসী, আপনাকে একটি পরিসংখ্যান দিই। সাতক্ষীরায় যে 4500 আক্রান্ত হয়েছে শুধু করোনায়, তার মধ্যে করোনা উপসর্গ নিয়ে যে রুগী চিকিৎসা নিচ্ছে, সেই রুগীর সংখ্যা কিন্তু স্বাস্থ্য বিভাগে নাই। আর এই স্বাস্থ্য বিভাগে এই করোনা উপসর্গের যে গ্রামে গঞ্জের উপসর্গের যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান কিন্তু আমাদেরকে দিতে পারেনি। আমরা জেলায় যে ক্লিনিক এবং হাসপাতালগুলোতে করোনা উপসর্গ নিয়ে আসছে প্রায় 450 রুগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এই 450 রুগীর মধ্যে মাত্র 50 জন রয়েছে করোনায় আক্রান্ত রুগী, যারা করোনা ডেডিকেটেড হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি রয়েছে। আর বাকি সবাই কিন্তু বাড়িতেই চিকিৎসা নিচ্ছে, যেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমরা আরও একটি পরিসংখ্যান আপনাকে জানাতে চাই যে সাতক্ষীরায় যে করোনার টেস্টের রিপোর্ট আসছে, সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী গতকাল 33 জন রোগী নতুনভাবে আক্রান্ত হয়েছে। প্রতিদিনই করোনায় নতুন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গতকালও 25 জন ভর্তি হয়েছে নতুন রোগী। এভাবেই নতুন রোগীর ভর্তির সংখ্যা কিন্তু কমছে না কিন্তু মৃত্যুর হার। আমরা এই মৃত্যুর মিছিল থেকে বেরিয়ে আসতে স্বাস্থ্য বিভাগ, প্রশাসন,
চরম উৎকণ্ঠায় রয়েছে সামনের ঈদকে সামনে রেখে। সামনের ঈদের যে ঘরে ফেরা মানুষের ভিড়, বিশেষ করে বিপণী বিতানগুলিতে যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এই ঊর্ধ্বগতি থামাতে যে হিমশিম খেতে হবে স্বাস্থ্য বিভাগ প্রশাসনকে। মৌটুসী, এই ছিল সাতক্ষীরার করোনা পরিস্থিতির সর্বশেষ রিপোর্ট। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মমতাজ বাপি। দেখছেন ভোরের সময়। রিগাল ফার্নিচারে পাচ্ছেন 20% পর্যন্ত নিশ্চিত ছাড়। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। ভাষাঞ্চলে স্থানান্তর করা রোহিঙ্গাদের জন্য এবার 235টি গরু কোরবানির ব্যবস্থা করেছে সরকার। বিভিন্ন এনজিওর মাধ্যমে সংগ্রহ করা গরুগুলো এরই মধ্যে ভাষাঞ্চলে নিয়ে আসা হয়েছে। 10টি পয়েন্টে গরুগুলো কোরবানির পর মাংস পৌঁছে দেওয়া হবে প্রতিটি পরিবারের কাছে। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভাষাঞ্চলে অবস্থানরত 18,000-এর বেশি রোহিঙ্গার কোরবানির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে 235টি গরু। সড়ক পথে এসব গরু প্রথমে নিয়ে আসা হয় নোয়াখালী, এরপর কার্গো বোটে করে নিয়ে আসা হয়েছে ভাষাঞ্চলে। ভাষাঞ্চলের 1 নম্বর ঘাটে ভেড়ানো রয়েছে বেশ কটি কার্গো বোট। নোয়াখালী থেকে আসা এসব কার্গো বোটে বিশেষ সিঁড়ি লাগিয়ে নামিয়ে আনা হচ্ছে কোরবানির জন্য আনা গরুগুলো। ঘাটের পাশে স্বাস্থ্য পরীক্ষার পর মাপা হচ্ছে ওজন। আর ঘাটে দাঁড়িয়ে পুরো বিষয়টি তদারকি করছেন নৌবাহিনী এবং শরণার্থী বিষয়ক কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুরবানির আনন্দ যেমন সারা দেশে আমরা করব, সেই হিসাবে এখানে যে রোহিঙ্গারা আছে তারাও যেন সেই আনন্দের একটা অংশীদার হতে পারে, সেই ব্যবস্থা বিবেচনায় এই ব্যবস্থা করা। ডাটাবেজ আমরা করেছি এবং তাদের প্রত্যেকটা ক্লাস্টারে একটা করে কমিটি করা হয়েছে। সেই কমিটিগুলো এই গরুগুলো জবে করা, গোস্ত প্রসেস করা এবং যে গোস্ত বন্টন করা এই বিষয়টা করবে। 4,500-এর বেশি রোহিঙ্গা পরিবারের কোরবানির জন্য 220টি গরুর চাহিদা থাকলো 3টি এনজিও সংস্থা এরই মধ্যে 235টি গরু সরবরাহ করেছে ভাষাঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে। বর্তমানে 38টি ক্লাস্টারে অবস্থান করছে রোহিঙ্গা পরিবারগুলো। তাই কোরবানি শেষে দ্রুত মাংস বন্টনের জন্য 10টি পয়েন্ট চিহ্নিত করে দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের কাছে কমপক্ষে 2 কেজি করে কোরবানির মাংস সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি ফ্যামিলি যেন 2 কেজি করে মাংস পায় সেইভাবেই করা হয়। তা সেই অনুযায়ী আমরা এখানে 135টা গরু আমরা ব্যবস্থা করেছি। 10টি পয়েন্টে যারা আছে মাঝি, বিশেষ করে নেতা রোহিঙ্গা নেতা, তারা আমাদের কাছ থেকে গরুগুলো নিয়ে যাবে এবং আগামী কোরবানির দিন এগুলো কোরবানি করবে। অবশ্য পশু কোরবানির আগে ভাষাঞ্চলের ওয়ার হাউসে 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল ফিতরও এখানে 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল একসময়ের এই জনমানবহীন চরে প্রথম কোনো ঈদের জামাত। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। নরসিংদীর অর্থনৈতিক চিত্র পাল্টে দিয়েছে এক সময়ের অপ্রচলিত ফল লটকন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হওয়ায় গড়ে ওঠে এই ফল চাষিদের সোনালী ভবিষ্যৎ। কিন্তু করোনা পরিস্থিতিতে বদলে গেছে সব। বাগান মালিকরা লাভবান হলেও 2 বছর ধরে লোকসান গুনছেন ব্যাপারী ও পাইকাররা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও শফিক পিয়ার ছবি নিয়ে রিপোর্ট। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে লটকন, দেখতে অনেকটা ডুমুরের মতো। নরসিংদীর শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলার বিভিন্ন গ্রামের লটকন পাড়ার দৃশ্য এগুলো। আগে অপ্রচলিত এ ফলের তেমন চাহিদা না থাকায় বাণিজ্যিকভাবে লটকন চাষের কথা ভাবতেন না কেউই। দিনে দিনে মানুষের সচেতনতা বাড়ায় খাদ্য, পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ এ ফলের চাহিদা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। ফলে লটকন চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার লোকজন। লটকনের চাহিদাটা এত সুন্দর বাড়ছে যে কারণে এটা এখন সবাই আশাবাদ করছে। লটকন না থাকলে আমাদের এলাকার মানুষের জমিন পতিত থাকতো। লকডাউনের কারণে বাজার একটু কম, পাইকারদের আসার এবং মালামাল যথাস্থানে পৌঁছানোর সুযোগ করে দিত, তাহলে আরেকটু লাভবান হওয়ার সুযোগ ছিল। পুরো বাগান বিক্রি করে চাষিরা লাভবান হলেও লোকসান গুনতে হচ্ছে ব্যাপারীদের। নেই পাইকার, সেই সাথে রপ্তানিও বন্ধ। লকডাউন আসাতে আমরা একেবারে খুব বিপর্যয়ে পড়ছি আর কি। যেটা নিয়ে আগে আসছিল 4,000 টাকা মন, এটা দেওয়া যাইতেছে 2,000, 2,500 বা কোনো সময় 1,500। সেল দিতে পারি না, যা কিনছি তার থেকে আরো কমে বেচতে হয় আমরা। এ অবস্থায় দেশের ভেতর লটকন সরবরাহে কোনো সমস্যা হলে সহায়তা দিতে প্রস্তুত স্থানীয় কৃষি বিপণন অধিদপ্তর। আমাদের স্টিকার ওদের গাড়িতে লাগানো থাকলে যদি কখনো কোথাও আটকাই
তার এই বাধা থেকে মুক্ত করে দিতে পারবে। এদিকে প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করে লটকনের বহুমুখী ব্যবহার সম্ভব বলে মনে করছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। হিমাগারে যদি সংরক্ষণ করা যায় তাহলে কৃষকরা অনেক লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর এ জেলায় ১৬১০ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ২০ থেকে ২২ হাজার মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ১৬০ কোটি টাকার মতো। সময় সংবাদ, নরসিংদী। সময় আওয়ামী লীগের সংস্কারবাদীরা নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন নেতারা। শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে গতকালের আলোচনা সভায় তারা একথা বলেন। নেতারা বলেন, তৃণমূলের চাপেই শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সে সময়ের সরকার। ২০০৭ সালে ১৬ জুলাই ভোরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তৎকালীন সেনা সমর্থিত সরকারের মিথ্যা মামলায় গ্রেপ্তার হন। রাজনৈতিক টানাপোড়েনে থাকা বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগও তখন গভীর সংকটের মুখোমুখি হয়। ক্ষমতাসীন অগণতান্ত্রিক সরকারের সঙ্গে ষড়যন্ত্রে জড়ায় দলের ভেতরের কোনো নেতাও। ১৪ বছর পর শেখ হাসিনার কারাবরণ দিবসের আলোচনা সভায় ঘুরে ফিরে নেতাদের মুখে উঠে আসে সেই তিক্ত অতীত। তিনি ফোন করে বললেন, আজকে আমার গ্রেপ্তারের পরে দেখবা আওয়ামী লীগের নেতারা কি পরিমাণ বিশ্বাসঘাতকতা করতে পারে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এই বাংলাদেশে এসে বলেছিল, আমাদের লক্ষ্য মাইনাস শেখ হাসিনা। আওয়ামী লীগের কর্মীরা সুকঠিন ইস্পাতের মতো ঐক্য নিয়ে সেদিন শেখ হাসিনার পিছনে তারা কাতারবন্দী হয়েছিল। 111 সরকারকে দেশের ইতিহাসের একটি ক্ষত উল্লেখ করে এর জন্য বিএনপির ক্ষমতালোভী রাজনীতিকে দায়ী করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাধারণ কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে তা সফল হয়নি বলে মনে করেন নেতারা। ৭১-এর ঘাতকদের প্রতিনিধিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাদের প্রিয় নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছে, বারবার হত্যা করার চেষ্টা করেছে। এরাই আবার এই ১/১১-এর সময় আমাদের প্রিয় নেত্রীকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করেছে। মাঠ পর্যায়ে থেকে উঠে আসা কামরুল ইসলামরা যে রোলটা প্লে করেছিলেন, ওই রোল যাদের প্লে করার কথা ছিল তারা কিন্তু প্লে করেন নাই। যারা মনে 111-এর এখনো রঙিন কুয়াব দেখছেন, সেই রঙিন কুয়াব বাংলাদেশে আর কোনোদিনও সফল হবে না। আলোচনা সভায় নেতারা বলেন, করোনা সংকটকালে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল অসহায় জনগণের পাশে নেই। তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে বিস্ময় সৃষ্টি করেছেন বিশ্ব দরবারে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই দেশের কলকারখানা পরিদর্শন শুরু হবে বলে আজহার সামনে রেখে গ্রামে ফিরছেন সাধারণ মানুষ। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা দিয়েছে যানজট। এতে দুর্ভোগে পড়েছেন অনেকে। মহাসড়কের খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, মৌটুসী ঈদ উপলক্ষে মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে। গতকাল বিকেল থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক, সেই মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে এবং মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। এখন আপনারা এই যে সকালের যে দৃশ্য দেখছেন, সকালে গাড়ির এতটা চাপ থাকার কথা নয়। ঈদ উপলক্ষ করে মানুষ রাস্তায় নেমেছে, বাড়ি ফিরতে হবে, যে কারণে কিন্তু এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা রাস্তা, এখানে এই সাত সকালেই গাড়ির অনেকটাই চাপ রয়েছে এবং চাপ রয়েছে মানুষের। যেভাবে ঢাকা থেকে গাড়ি ছেড়ে আসছে, অর্থাৎ ময়মনসিংহের দিকে এবং টাঙ্গাইল দিকে যাচ্ছে, ঠিক অনুরূপ ভাবে ঢাকার দিকেও যে গণপরিবহন সেইগুলো প্রবেশ করছে। জানিয়ে রাখছি যে এই যে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু শ্রমজীবী যেসব মানুষ রয়েছে, অর্থাৎ শ্রমিক অধ্যুষিত এই গাজীপুর, আগামীকাল থেকে ছুটি শুরু হবে। তার আগেও কিন্তু যারা শ্রমিক ছাড়া অন্য যারা রয়েছে, অর্থাৎ অন্যান্য পোস্টে, তাদের কিছু কিছু কারখানা আজকেও ছুটি দিয়েছে, যে কারণে তারা কিন্তু আজকে বাড়ি ফিরতে শুরু করেছে। রাজধানীর মানুষ এই মহাসড়ক ধরে তারা তাদের গন্তব্যস্থলে যায়। প্রতি ঈদেই কিন্তু এই জায়গাটিতে জটলা পাকায় এবং যেসব যানজট সেটি কিন্তু থেকে যায়। এবার একটু বেশি মনে হচ্ছে। এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে দীর্ঘদিন লকডাউন ছিল, মানুষ ঘরবন্দি ছিল, যে কারণে খুব বেশি চলাফেরা করতে পারেনি, কিন্তু শিথিল করার পরে কিন্তু মানুষ রাস্তায় নেমেছে এবং চলাফেরা করছে। আরেকটি যদি বিষয় বলি তাহলে হচ্ছে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক, সেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের
চন্দ্রা এলাকায় কিন্তু গাড়ি চাপ বেড়েছে ময়মনসিংহ মহাসড়কে। আর এই যে চাপ বাড়া, সেই মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম যারা বাড়ি ফিরছে, তারা বলছেন যে সাধারণ সময়ে যে ভাড়া গুনতে হয়েছে ময়মনসিংহে 100 কিংবা 80 টাকা, সেই ভাড়া এখন কিন্তু 200 থেকে 250 টাকায় তাদেরকে যেতে হচ্ছে ময়মনসিংহের দিকে। কারণ হিসেবে তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় গাড়ি বন্ধ থাকা, এই বন্ধের পর কিন্তু গণপরিবহনের যারা স্টাফ রয়েছে তারা নিজেদের ইচ্ছে মতো আসলে ভাড়া নিচ্ছে। আর স্বাস্থ্যবিধির কথা যদি বলি, কথা ছিল যে সকল পরিবহনে স্বাস্থ্যবিধি মেনেই আসলে গাড়ি চলাফেরার কথা, কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি সকাল থেকে এই দূরপাল্লার কিছু যানবাহন ছাড়া প্রায় যানবাহনেই কিন্তু স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করতে পারছি না। এই যখন অবস্থা, তখন আমরা এখানকার প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে যে স্বাস্থ্যবিধি মানার কথা, সেই স্বাস্থ্যবিধি আসলে কেন মানা হচ্ছে না, কিংবা আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না। তারা বলছেন যে গণপরিবহন একসঙ্গে ছেড়ে দেওয়া এবং মানুষ বের হওয়া, যে এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর কারণে কিন্তু খুব বেশি স্বাস্থ্যবিধির বিষয়টি মানা যাচ্ছে না। তো আমরা কথা বলতে চাই, এখানে একজন কর্মরত আছে যে আসলে এই যে আপনারা ঈদের পর, ঈদের আগ মুহূর্তে গণপরিবহন ছাড়ার পর আপনারা এই যে স্বাস্থ্যবিধি এবং কিভাবে ব্যবস্থাপনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং আপনাদের এই যানবাহনের কি ব্যবস্থাপনা রয়েছে একটু যদি বলতেন। জানেন, আমাদের কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আমাদের এখানে ঈদের দামদের যাতে কম থাকে, যেন না হয়, এজন্য অধিক সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। কারণ জানেন যে বিআরটির কাজ চলতেছে, এজন্য রাস্তার অবস্থা মোটামুটি একটু তুলনায় একটু খারাপ। তারপরেও আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে মানুষ গাড়িগুলো যাতে স্মুথলি তাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। গাড়ির চাপ আগের তুলনায় এখন একটু বাড়ছে, গতকালও ছিল, আজকে তার সাইডে একটু সকালবেলা যতটুকু হওয়ার কথা তার সাথে একটু বেশি মনে হচ্ছে আমাদের। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে মানুষ নিরাপদে কম সময়ের মধ্যে ডেস্টিনেশনে পৌঁছতে। ধন্যবাদ। শুনছিলেন যে পুলিশ বলছিলেন যে রাস্তায় এই গণপরিবহন এবং এই যে ঈদের আগ মুহূর্তে ময়মনসিংহ মহাসড়ক এবং টাঙ্গাইল মহাসড়কের পুলিশের যে ব্যবস্থাপনা, সেই সম্পর্কেও কিন্তু কথা বলছিলেন যে ঈদ উপলক্ষে গাড়ির যাতে করে স্বাস্থ্যবিধি মানা এবং তাদের যে শৃঙ্খলা, সেটি নিয়ে তারা রাস্তায় কাজ করছে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ মৌটুসী। গাজীপুর থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। কক্সবাজারে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চালু হয়েছে 50 শয্যা বিশিষ্ট কোভিড আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্র। গতকাল দুপুরে ফিল্ড হাসপাতালটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। হোপ ফাউন্ডেশনের পরিচালনায় এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। অনুষ্ঠানে সিভিল সার্জন ডক্টর মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থানে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে কর্মহীন 1000 মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এছাড়া বান্দরবনে 2000, কিশোরগঞ্জে 150 শতাধিক অসহায় মানুষের মাঝে চাল, ডাল ও তেল সহ নানা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রামের সিআরপিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল বিকেলে সিআরবির 7 রাস্তা মোড়ে বিভিন্ন সংগঠনের মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় নাচ ও গানের মাধ্যমে প্রতিবাদ করেন সাংস্কৃতিক কর্মীরা। বক্তারা জানান, প্রচলিত আইনে হেরিটেজ এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বেআইনি। ইতিহাস ও ঐতিহ্যকে ধ্বংস করে সিআরবিতে কোনো হাসপাতাল নির্মাণ মেনে নেওয়া হবে না। তবে নগরীর অন্য কোনো জায়গায় হাসপাতাল নির্মাণের পরামর্শ দেন তারা। গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
এখানে কোনো কিছু স্থাপনা করতে গেলে, পরিবর্তন করতে গেলে সেটা হচ্ছে নগর উন্নয়ন কমিটির অনুমতি লাগবে। সরকার সেক্ষেত্রে একটি প্রজ্ঞাপনও জারি আছে, প্রজ্ঞাপন আইনের অংশ। সুতরাং এখানে এটা হতে পারে না। এই প্রাণের সিআরবিকে রক্ষা করার জন্য যা যা কর্মসূচি, কঠোর কর্মসূচি দিতে হয় আমরা নাগরিক বৃন্দের পক্ষ থেকে দিব। এটা একটি পরিকল্পনা করে এটা ধ্বংস, প্রকৃতি ধ্বংসের একটা পরিকল্পনা বলা যেতে পারে। দেখছেন ভোরের সময়। আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় রাত পর্যন্ত মক্কায় মসজিদুল হারামে উপস্থিত হতে থাকবেন এবারের হজের জন্য নির্বাচিত মুসল্লিরা। কাল শুরু হবে হজের মূল কার্যক্রম। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে মাত্র 60,000 হাজি এবার হজে অংশ নিচ্ছেন। বিস্তারিত সহকর্মী আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরবে শনিবার সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত মক্কায় উপস্থিত হবেন মুসল্লিরা। তারা উমরা পালন করবেন। পরদিন 8 জিলহজ মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। এদিন দিবাগত রাতে শুরু হবে হজের মূল কার্যক্রম। আগামী 19 জুলাই আরফার দিন পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল কার্যক্রম। করোনা মহামারীর মধ্যে এবারও সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নেবেন মুসল্লিরা। বাহিরের কেউ সুযোগ না পেলেও সৌদিতে থাকা 150টি দেশের নাগরিক সহ অংশ নিচ্ছেন 60,000 মানুষ। এর মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন। বাংলাদেশে অনেক ভাইয়ে এবছর হজ করার জন্য সুযোগ পেয়েছে। ওনারা সুন্দরভাবে ওনাদের হজের কার্যক্রমগুলো সমাধা করতে পারেন এবং আরাফাতের ময়দানে অবস্থান করে পুরো বিশ্ববাসীর জন্য যেন ওনারা দোয়া করতে পারেন, এজন্য ভাইদের জন্য শুভকামনা করতেছি। যারা সৌদি প্রবাসী আছি আমরা দোয়া করি এবং যাতে হজের উসুলায় আমাদের করোনা ভাইরাস মহামারী থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে, আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ এবছর হজটা সফলভাবে। এদিকে মক্কা, আরাফা, মিনা ও মুজদালিফায় চলাচলে হাজিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে 3000 বাস। এর সঙ্গে থাকছে তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য 51টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। 594 জন চিকিৎসক ছাড়াও হজের মাঠে থাকবেন আরও 300 স্বাস্থ্যকর্মী। এবারই প্রথম সৌদি সরকার মুসল্লিদের জন্য হজ অনুমতিপত্র তাসরিহ এর সঙ্গে স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে। হাজিদের নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নির্বাচিত মুসল্লিদের দেওয়া হয়েছে ছবিসহ স্মার্ট কার্ড। ভ্যারিয়েন্টে বিপর্যস্ত পর্তুগালের লিসবনের বাংলাদেশি কমিউনিটি। 5 শতাধিক আক্রান্তের পাশাপাশি বিভিন্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন 50 জনের বেশি প্রবাসী। এই অবস্থার জন্য স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে লিসবনে উন্মুক্ত স্থানে ঈদ জামাতের অনুমতি মেলেনি। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বিধিনিষেধ শিথিল করে স্বাভাবিক অবস্থায় ফেরার আগ মুহূর্তে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে ফের বিপর্যস্ত পর্তুগাল। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে মৃত্যুর হার। এ অবস্থায় আবারও বেশ কিছু নিয়মকানুন বেঁধে দিয়ে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করছে দেশটি। করোনার বর্তমান পরিস্থিতিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কমিউনিটি। ব্যবসায়ী ও চাকরিজীবীর পাশাপাশি আক্রান্ত তাদের পরিবারের সদস্যরাও। 2 ডোজ টিকা নেবার পরও আক্রান্ত হয়েছেন অনেকে। করোনার লক্ষণ নিয়ে টেস্ট না করে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে কারো কারো বিরুদ্ধে। অধিকাংশ বাংলাদেশি কমিউনিটি এবং এশিয়ান কমিউনিটির মানুষেরা অনেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং হসপিটালাইজড হয়েছেন। তৃতীয় ধাপে এসে যতটা এফেক্টেড হয়েছে, যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা কল্পনারও বাইরে। আমরা যে পরিমাণ সচেতন থাকার পরে ওই পরিমাণ সচেতন না। আমরা এই যে মাস্ক পরে, মাস্ক ছাড়া আমরা ঘুরতেছি রোডে, তারপর আমরা করোনা নিয়ে আমরা দোকানে যাওয়া আসা করতেছি। সচেতন না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পর্তুগালের লিসবনের করোনা পরিস্থিতিতে বর্তমানে খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এর মধ্যে প্রচুর প্রবাসী, প্রায় 2 শতাধিকের উপর প্রবাসী বাংলাদেশি করোনা আক্রান্ত। এর মধ্যে প্রায় 20 থেকে 25 জন অবস্থা খুবই খারাপ অবস্থা, তারা বর্তমানে আইসিইউতে রয়েছে। মাঝে কিছুদিন কমলেও বর্তমানে কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়েছে। করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসন্ন ঈদুল আজহার ঈদের নামাজ উন্মুক্ত স্থানে পড়ার অনুমতি পায়নি বাংলাদেশ কমিউনিটি। তবে পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কমিউনিটি পরিচালিত 2টি মসজিদে ঈদের নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ফ্রান্সে ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হলেও এখনও বেশ কিছু অঞ্চলে সংক্রমণ অব্যাহত আছে। এর মধ্যে ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আইন আর ইসলামী রীতি মেনে পশু কোরবানি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রস্তুতি নেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাতেরও। বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু।
ফ্রান্সে ধীরে ধীরে করোনা সংকট কমে আসলেও দেশটিতে এখনও আক্রান্ত আর মৃতের সংখ্যা অব্যাহত রয়েছে। এরই মাঝে আগামী ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের মতো এখানে পশু কুরবানি অতটা সহজ না হলেও আইন মেনে ও ইসলামী রীতিনীতি মেনেই পশু কুরবানির আয়োজন করছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে তো একটা কুরবানি যেভাবে হোক যেখানে সেখানে দেওয়া যায়, কিন্তু ফ্রান্সে ইউরোপের মধ্যে এখানে সরকারি একটু স্ট্রিক্ট আইন আছে এবং সেই আইন অনুযায়ী আমাদেরকে চলতে হয়। এই বছর আমরা প্রায় 35 থেকে 40টা গরু হবে। অন্যান্য বছর ঈদ উপলক্ষে নানা আয়োজন থাকলেও করোনা সংকটের কারণে কোনো উৎসব কিংবা আয়োজন হবার সম্ভাবনা নেই ফ্রান্সে। তবে প্রবাসী বাংলাদেশিরা এই করোনা সংকটের সময় দেশের মানুষদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এই বছরও সম্ভবত আমরা করোনার জন্য পূর্ণাঙ্গ ঈদ উৎসব করতে পারবো না, তারপরে আমাদের সামান্য যে প্রবাসীদেরকে নিয়ে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্বাস্থ্যবিধি মেনেই আমরা বাংলাদেশ কমিউনিটি ওভারবিলা জামে মসজিদে 6:30 একাধিক 12:30 পর্যন্ত একাধিক জামাত আদায় করব। আর প্রবাসী অধ্যুষিত বাংলাদেশি এলাকার কমিউনিটিগুলিতে ঈদের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। করোনা সংক্রমণ চলমান থাকায় কিছুটা শঙ্কা নিয়েই ঈদের প্রস্তুতি নিচ্ছেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। ঈদের মাত্র কয়েকদিন বাকি থাকলেও বাংলাদেশি অধ্যুষিত কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়া শপিং মলে নেই ভিড়। প্রায় ক্রেতাশূন্য মার্কেটে বেচা কেনার করুণ দশায় ক্ষতির মুখে প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। মধ্যপ্রাচ্যে তেল প্রাচুর্যে অন্যতম সেরা দেশ কুয়েত। বর্তমানে করোনা মহামারীতে বিপর্যস্ত দেশটির অর্থনৈতিক উন্নয়ন। এর প্রভাব পড়েছে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের উপরও। করোনার দ্বিতীয় ঢেউয়ে আরোপিত বিধিনিষেধের কারণে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেশে চলে গেছেন অনেকেই। কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়া শপিং মল বাংলাদেশিদের অত্যন্ত পছন্দের একটি মার্কেট। এখানে বিক্রেতাদের অধিকাংশই বাংলাদেশি। একটা সময় ক্রেতাদের ভিড় ছিল যে মার্কেটটিতে, এখন সেটি অনেকটাই ক্রেতাশূন্য। অনেক দোকানপাট, অনেক ব্যবসা বাণিজ্য অনেক লোক ক্লোজ করে ফেলছে, কারণ শ্রমিকদের বেতন প্লাস ভাড়া দিয়ে আসলে কুলানো খুব টাফ। এজন্যই অনেক ব্যবসা বাণিজ্য উঠে ফেলছে। প্রতি মাসে আমাদের লোকসানের পথে যাচ্ছে। আমি আশা করি অতি শীঘ্রই আমাদের এগুলো কুয়েতের সবকিছু বিজনেস ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে সচ্ছলভাবে হবে। দোকান ভাড়া পরিশোধ ও শ্রমিকদের বেতন ভাতা দিতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। তবে দ্রুত করোনা মহামারী কাটিয়ে কুয়েতের ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে গতিশীল হয়ে উঠবে, এমনটাই আশা তাদের। সময় সংবাদ, কুয়েত। দেখছেন ভোরের সময়ের পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় স্পেনের সমুদ্র সৈকতগুলো দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়েছে। বয়স্ক নারী পুরুষ থেকে শুরু করে সব বয়সের মানুষই ভ্রমণে আসছেন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্যচিত্র রিপোর্ট। স্পেনের একদিকে ভূমধ্যসাগর, অন্যদিকে আটলান্টিক মহাসাগর। করোনা সংকট কাটিয়ে উঠতে না উঠতেই দেশটির সমুদ্র সৈকতে ঘুরতে আসছেন পর্যটকরা। এক্ষেত্রে ভূমধ্যসাগরীয় সমুদ্র সৈকতগুলোতেই মানুষের আনাগোনা বেশি। এছাড়াও ভূমধ্যসাগরের দ্বীপ পালমা দে মাইয়র্কা ও আটলান্টিক মহাসাগরের দ্বীপ কানারিয়ার সমুদ্র সৈকতগুলো পর্যটকদের পদচারণায় মুখর। কোভিডের কারণে আমরা সবাই একসাথে হতে পারিনি, তবে কোভিড একটু শিথিল হওয়ার কারণে আমরা এখন সামারে প্লায়াতে, আর ইউরোপ মানেই হচ্ছে স্পেনে প্লায়া নাম করা। সময় পেলে আমরা সমুদ্রের পাড়ে চলে আসি, অনেক ভালো লাগে। সমুদ্রের যে পানিটা সেটা স্কিনের জন্য অনেক ভালো, তো স্কিনকে ভালো রাখার জন্য অবশ্যই আসা উচিত। গেল বছর করোনার প্রভাবে সমুদ্র সৈকতগুলো ছিল একেবারে নীরব। এবার পরিস্থিতি অনেকটা অনুকূলে থাকায় স্পেনে ভ্রমণ পিপাসুদের আগমন বাড়ছে, আর এতে খুশি পর্যটন সংশ্লিষ্ট প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, স্পেন। আয়ারল্যান্ডের কর্ক কাউন্টির লকরথ মাছ, পাখি, হাঁসের আশ্রয়স্থল হলেও শুধু হাঁসের জন্যই এই জায়গাটি বেশি নজর কাড়ে দর্শনার্থীদের। আয়ারল্যান্ডের সবচেয়ে প্রাচীন বন্যপ্রাণীর এই আশ্রয়স্থলটি নিয়ে আয়ারল্যান্ড প্রতিনিধি সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। কাগজে কলমে লকরথ হলেও স্থানীয়রা এটিকে চেনেন লক পার্ক নামেই। এখানে রয়েছে নানা প্রজাতির মাছ, হাঁস, পাখির নিরাপদ আবাস। তবে হ্রদটিতে ঢুকতেই হাঁসের রাজত্বে অন্য প্রাণীর উপস্থিতি তেমন টের পাওয়া যায় না। হ্রদ ছাড়িয়ে এর আশেপাশের ডাঙাতে এর রাজস্বিক ঘুরে বেড়ানো দেখে যে কেউ বুঝবেন এটি তাদেরই অঞ্চল।
4 হেক্টর মিঠাপানির হ্রদটি 1881 সাল থেকে দর্শনার্থীদের ভ্রমণের এক আকর্ষণীয় স্থান। আইরিশ কার্প মাছের সিংহভাগ এই হ্রদ থেকেই ধরা হয়। পাশাপাশি রুড, আইল, টেঞ্চ ও পার্চ মাছের আবাসস্থল এটি। দর্শনীয় হ্রদটিতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও ভিড় জমান দেশীয় আমেজ নিতে। Usually my husband is with me, but he's not with me tonight, so it's busy. And as you can see, they're lovely and they get very excited. And they look extra hungry tonight. যখনই মনটা খারাপ থাকে সপরিবার এখানে চলে আসি, সাথে করে খাবার নিয়ে আসি, হাঁসকে খাবার খাওয়াই। এখানে বিভিন্ন প্রজাতির হাঁস আছে যেগুলো আমাদের দেশে হাঁসের সাথে তুলনা করলেই চলে। আয়ারল্যান্ডের কর্ক সিটির দক্ষিণ পশ্চিম কোণেই এই লগ হ্রদ। প্রবাসীদের জন্য বাংলাদেশের হাঁসের রাজ্য। এখানে রয়েছে বাংলাদেশি নানা প্রজাতির হাঁস, যা দেখতে এখানের প্রবাসীরা সময় পেলেই ছুটে আসেন এই পার্কে। আয়ারল্যান্ডের কর্ক সিটির লগ পার্ক থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আরেকবার, সংক্রমণের ঝুঁকি নিয়ে আবারও ঘরমুখী মানুষের ঢল। ঈদ যাত্রায় লঞ্চ ফেরিতে গাদাগাদি, রোগী নিয়ে স্বজনদের ছোটাছুটি, হাসপাতালে লাফিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা। আজ ঢাকায় বসছে কোরবানির পশুর হাট। ভাষান্তরে রোহিঙ্গাদের জন্য সরকারি উদ্যোগে কোরবানি করা হবে 235টি গরু। পুঁজি সংকটে চামড়া কেনা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কা অভিমুখে মুসল্লিরা। মিনায় যাত্রার মধ্য দিয়ে কাল শুরু হজের মূল কার্যক্রম। অংশ নিচ্ছেন 60,000 হাজি। 2 বছর আগে ঘর নির্মাণ হলেও বসবাসের অযোগ্য রাজবাড়ির গুচ্ছগ্রাম। ভরাট করা হয়নি ঘরের মেঝে, দেয়া হয়নি বিদ্যুতের লাইনও। দ্রুত ব্যবস্থার আশ্বাস। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।